বিসমিল্লাহিররহমানিররহিম। শহীদ সৈয়দুল ইসলাম কলেজ ময়মনসিংহ অনলাইন বাংলা ক্লাস 2020। আমি মুজাম্মেল হোসেন, প্রভাষক বাংলা। আজকের আলোচ্য বিষয় সমাসের উপর লেকচার 3। তোমরা ইতিপূর্বে আরও দুটি ক্লাসের সমাস সম্পর্কে জানতে পেরেছিলে। আজকের আরেকটি ক্লাসে তোমরা বহুব্রী সমাস সম্পর্কে জানতে পারবে। আমরা এখন বহুব্রী সমাস সম্পর্কে জানব। বহুব্রী সমাস হলো 8 প্রকার: সমানাধিকরণ, ব্যতিকরণ, ব্যতিহার বহুব্রী সমাস, মধ্যবর্তী বহুব্রী সমাস, অনুপ বহুব্রী সমাস, নয় বহুব্রী সমাস, প্রত্যয়ন্ত বহুব্রী সমাস এবং সংজ্ঞাবাচক বহুব্রী সমাস। এই কয়েক প্রকার আমরা বহুব্রী সমাস জানব। প্রথমে আমরা বলে নিই যে আসলে বহুব্রী সমাসটা কি। বহুব্রী সমাস যে সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটার অর্থ না বুঝে অন্য কোনো পদ বা তৃতীয় কোনো পদ বিশেষ অর্থে যখন ব্যবহার করা হয় তখন সেগুলো হলো বহুব্রী সমাস। যেমন বহুব্রীহি, এটা হলো পূর্বপদ এবং এটা হলো পরপদ। পূর্বপদ, পরপদ। বহুব্রীহি আছে যা বহুব্রী সমাসের ব্যাখ্যা হলো যা। তাহলে এক্ষেত্রে বহুব্রীহি, এখানে দুটো পদ আছে, পূর্বপদ এবং পরপদ। সেখানে পূর্বপদ আর পরপদ সেটার অর্থ না বুঝে এখানে বিশেষ অর্থে মানে যার অনেক ধান আছে এরকম ব্যক্তি এখানে বহুব্রী বলতে ব্রীহি বলতে যার অনেক ধান আছে এমন কোন ব্যক্তি বোঝাচ্ছে। এমন কোন ব্যক্তি বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে দেখবো যে বহুব্রী মানে পূর্বপদ বা পরপদ কোনোটা না বুঝে সাধারণত অন্য কোনো পদ বা তৃতীয় কোনো পদ এরকম কোনো ব্যক্তিকে বোঝায় সাধারণত। আরেকটা উদাহরণ দিতে পারি, ধীরবুদ্ধি। ধীরবুদ্ধি, এখানে ধীরবুদ্ধি বলতে ধীর বুদ্ধি আছে যায়। তার মানে আমাদের অনেকের বুদ্ধি থাকলো, এখানে বিশেষ অর্থে মানে যার ধীর বুদ্ধি আছে এমন কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে সাধারণত সবাইকে না বুঝে বিশেষ কোনো ব্যক্তি বা বিশেষ কোনো বস্তুকে বোঝালে সেগুলো বহুব্রী সমাস হয়ে থাকে। তাহলে আমরা এখন বহুব্রী সমাসের প্রকারভেদের মধ্যে আসি। বহুব্রী সমাসের প্রকারভেদ। বহুব্রী সমাস প্রথমে সমানাধিকরণ বহুব্রী সমাস। সমানাধিকরণ বহুব্রী সমাস সাধারণত পূর্বপদে সাধারণত বিশেষণ এবং পরপদ যদি বিশেষণ হয় তাহলে সেটি সমানাধিকরণ বহুব্রী সমাস হয়ে থাকে। যেমন আমরা একটা উদাহরণ দিই যে পূর্বপদ বিশেষণ এবং পরপদ
বিশেষ্য নীল কণ্ঠ বিশেষ্য পরপদ বিশেষ্য। তাহলে আমরা এখানে যে সমস্ত পদটা পাবো এই সমস্ত পদের প্রথম যে পদটা আছে সেই পদটা হলো বিশেষণ এবং পরের যে পদটা আছে সেটা হলো বিশেষণ। অর্থাৎ একটা বিশেষণ আর একটা বিশেষণ বলে তাহলে ক্ষেত্রে সবগুলি সমানাধিকরণ বহু সমাস করা যেতে পারে। নীল কণ্ঠ নীলকণ্ঠ সাধারণত নীলকণ্ঠ বলতে এখানে বিশেষ কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ যে ক্ষেত্রে আমরা এখানে এর জন্য বহু সমাস করেছি। তবে এই সমাসটি আবার পর্বদয় সমাসও করা যেতে পারে একটা বিশেষণ আর একটা বিশেষ হলে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে যদি নীল যে কণ্ঠ লিখি তখন এটা পর্বদয় সমাস হয়ে যাবে, আর নীল কণ্ঠ যার কাছে তাহলে সেটি হয়ে যাবে বহু সমাস। আমরা আরেকটি উদাহরণ দিই, যেমন খোশ মেজাজ খোশ এটি বিশেষণ আর এটা হলো বিশেষ্য। পরে আমরা এখানে লিখতে পারি খোশ মেজাজ দাঁত। তাহলে প্রথমটা বিশেষণ আর পরেরটা বিশেষ্য, এভাবে প্রথম পদ বিশেষণ আর পরের পদ যদি বিশেষ্য হয় তাহলে সেটা সমানাধিকরণ বহু সমাস হয়ে থাকে। আমরা এরকম হত শ্রী হত হয়েছে শ্রী যার হত শ্রী, তাহলে আমরা এরকম শব্দগুলো আমরা সমানাধিকরণ বহু সমাস লিখব। আর এছাড়াও আরও অনেক শব্দ আছে, সেগুলো আমরা এখন একটু দেখে নেব যে সেগুলো কেমন হতে পারে। যেমন সুশীল সুন্দর শীল আছে যার, অর্থাৎ হত শ্রী হত হয়েছে শ্রী যার, এরকম হত সর্বস্ব যার, পীতম্বর পীতম্বর যার পীতম্বর, সুশ্রী সুশ্রী আছে যার, এরকম শব্দগুলো আমরা সমানাধিকরণ বহু সমাস নির্ণয় করব। তো এবার আসি পরের প্রকারভেদের মধ্যে, সেটা হলো ব্যতিক্রম বহু সমাস। ব্যতিক্রম বহু সমাস ব্যতিক্রম বহু সমাস। তো ব্যতিক্রম বহু সমাস আমরা এখানে দেখব যে কোনটা ব্যতিক্রম বহু সমাস। সাধারণত দুটা বিশেষ্য পদের মিলনে সাধারণত যে সমাস হয় সেটা হলো ব্যতিক্রম বহু সমাস। তো ব্যতিক্রম বহু সমাস আমরা এখন দেখব যে বোধ রাগ বোধ রাগ, তাহলে এক্ষেত্রে দুইটাই বিশেষ্য বোধ এবং রাগ, এটা বিশেষ্য প্লাস বিশেষ্য। এক্ষেত্রে বিশেষ কাউকে বোঝাচ্ছে, বোধ রাগে সাধারণ সবাইকে বোঝাচ্ছে না, এজন্য আমরা বিশেষ কাউকে বোঝানোর কারণে এটি ব্যতিক্রম বহু সমাসে এখানে দেখবো যে দুইটা বিশেষ হওয়ার কারণে ব্যতিক্রম হয়ে গেছে। ব রা আছে দা অথবা বদ রাগ দা অথবা বদ রা দা, এরকম আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা এগুলো হলো ব্যতিক্রম বহু সমাস নির্ণয় করব। এছাড়াও আরও কিছু শব্দ আছে যেগুলোকে ব্যতিক্রম বহু সমাস হয়ে থাকে, যে দু কান কাটা আছে, দু কান কাটা যার,
হচ্ছে বোটা খসে যার সা বসা যার পাঁচাটা যার পাতা চাটা যার পাতা ছাড়া যার ধামা ধরা যার। তাহলে এই শব্দগুলো আমরা সবগুলি ব্যতিক্রম বহু সমাস বলে থাকি। এছাড়া আমরা এখন তৃতীয় আরেকটি প্রকারভেদের মধ্যে আসে, সেটা হলো ব্যতিহার বহুব্রীহি সমাস। এটা একটু বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক সময় এটা বেশি আসে। ব্যতিহার বহু সমাস। ব্যতিহার আমরা এখানে দেখব যে পূর্বপদের শব্দের শেষে আ এবং পরপদের শব্দের শেষে যদি রসি আসে তাহলে সেগুলো হলো ব্যতিহার। প্রথম শব্দের শেষে আ এবং পরের শব্দের শেষে যদি রসি থাকে সেটি ব্যতিহার সমাস। প্রথম শব্দের শেষে আ এবং পরের শব্দের শেষে যদি রসি থাকে তাহলে সেটা ব্যতিহার সমাস। কোলে কোলে অর্থাৎ একই শব্দ দীর্ঘবৃত্ত শব্দের মধ্যে আমাদেরকে এভাবে লিখতে হবে। কোলে কোলে যে মিলন কোলাকুলি, তাহলে কানে কানে কানা কানে, কানে কানে যে কথা কানাকানি। এরকম আমরা শব্দগুলো আমরা নির্ণয় করবো। এগুলো হলো ব্যতিহার বহু সমাস। আরো এরকম কিছু শব্দ আছে, আমরা এখানে বলে নেই। চোলাচলি, চুল টেনে টেনে যে দ্বন্দ্ব, চোলাচলি। কারাকারি, কারিতে কারিতে যে ঝগড়া, কারাকারি। গালাগালি, গালি দিয়ে দিয়ে যে ঝগড়া। দেখা দেখি, দেখা দেখি শব্দটি আমরা একটু ভিন্ন আকৃতির নির্ণয় করবো বা একটু ভিন্ন আকৃতি হয়ে থাকে। দেখা দেখি সাধারণত এটি যেহেতু ঝগড়া বা দ্বন্দ্ব নয়, এক্ষেত্রে আমরা এটি ক্রিয়া শব্দ দিয়ে ব্যবহার করি। দেখতে দেখতে যে ক্রিয়া, দেখা দেখি। হাসাহাসি, হাসতে হাসতে যে ক্রিয়া, হাসাহাসি। তাহলে আমরা এগুলো ব্যতিহার বহু সমাস নির্ণয় করবো। এবার আমরা পরের সমাসের মধ্যে আসি, মধ্যপদলোপী বহু সমাস। মধ্যপদলোপী বহু সমাস। সমাসের মাঝখানের পদলোপে সাধারণত মধ্যপদলোপী সমাস হয়ে থাকে। তো এগুলো আবার একটু পরেও হতে পারে। ঠিক আছে, আমরা এখানে আজকে দেখবো যে মধ্যপদলোপী বহু সমাস কেমন হয়ে থাকে। মধ্যপদলোপী সমাসের মাঝখানের পদ, গায়ে হলো হাতে খড়ি, হাতে ছড়ি, মুখে ভাব। এই শব্দগুলো সবগুলো অনুষ্ঠান রয়েছে।
গায়ে হলুদ সাধারণত একটি অনুষ্ঠান বুঝাচ্ছে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। হয় যে অনুষ্ঠান, অর্থাৎ পূর্বপদে এ বিভক্তি থাকবে। আমরা এর আগে তৎপুরুষ সমাজ পড়ানোর সময় বলছিলাম যে পূর্বপদে এ বিভক্তি থাকতে পারে, যে সেখানে পূর্ববর্তী এ বিভক্তি ছিল, কিন্তু পূর্ববর্তী এ বিভক্তি থাকলেও সেই শব্দটি অনুষ্ঠান বোঝায়নি। যেমন গায়ে পড়া, গায়ে পড়া, গায়ে পড়া, সেটি ছিল তৎপুরুষ সমাস। আর পূর্ববর্তী এ বিভক্তি আছে যদি অনুষ্ঠান বোঝায়, তাহলে সেটা হবে মধ্যপদবী বহুব্রীহি সমাস। তাহলে হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানের হাতে খড়ি, দেয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে মুখে ভাত দেয়া হয় যে অনুষ্ঠানে। হাতে খড়ি এবং হাতে খড়ি, হাতে খড়িটা হলো জীবনের প্রথম শিক্ষা, ধারাপদ শিক্ষা, হাতে কলমে যে শিক্ষা দেওয়া হয়। আর হাতে ছড়ি মানে লাঠি, হাতে লাঠি আছে যার, হাতে লাঠি আছে যার। এখন এমন ব্যক্তিকে বোঝাচ্ছে সাধারণত যে পুলিশ কনস্টেবল বা সাধারণত যারা সাধারণত লাঠি নিয়ে মানে পাহারা দিয়ে থাকে, এরকম যে সাধারণ কোনো ব্যক্তিকে না বোঝায়, এমন কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। এই জন্য এগুলো সব শব্দগুলোই বহুব্রীহি সমাসের অন্তর্ভুক্ত। আর অনুষ্ঠান বুঝালে মধ্যপদবী বহুব্রীহি সমাস আমরা নির্ণয় করি। আরও দু একটা শব্দ আছে, আমরা সেগুলো নির্ণয় করে দিই। যে এছাড়া আছে বিড়াল চোখী, বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারী, বিড়াল চোখী। এবার আমরা পরের যে শব্দটি আছে অলুক বহুব্রীহি সমাস, আমরা সেটির মধ্যে আসবো। অলুক বহুব্রীহি সমাস সাধারণত এই শব্দগুলো বিভক্তির লোপ পায় না। অলুক বহুব্রীহি সমাসের ক্ষেত্রেও একই অবস্থা। আমরা এখানে দেখব যে সেই শব্দগুলোর মধ্যে বিভক্তি লোপ পায় না। যেমন কানে কলম, কানে কলম, এক্ষেত্রে পূর্বপদে এ বিভক্তি আছে। সাধারণ বিশেষ কোনো ব্যক্তিকে বোঝালে বিশেষ কোনো ব্যক্তিকে বোঝালে, এবং কানে কলম সাধারণত আমরা সবাই কানে কলম দিয়ে থাকি না বা পেন্সিল দিয়ে থাকি না। যারা কাঠ মিস্ত্রি তারা সাধারণত কানে কলম বা পেন্সিল দিয়ে থাকে। তাহলে বিশেষ কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। আর এজন্য এগুলো সবগুলি হলো বহুব্রীহি সমাসের অন্তর্ভুক্ত। বিশেষ কোনো ব্যক্তিকে বোঝালে, যেমন কানে কলম দার, কানে কলম দার। এছাড়া হাতে ছড়ি শব্দটি আবার অনুবর্তী করা যেতে পারে। হাতে ছড়ি, হাতে ছড়ি। এছাড়া আরো যে একটা অন্যভাবে আছে গলায় গামছা, বিশেষ কোনো ব্যক্তি হচ্ছে গলায় গামছা দেয়। গলায় গামছা, এরকম মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি যা, গলায় গামছা যায়। তাহলে এই যে সবগুলি হলো অলুক বহুব্রীহি সমাস। এবার আমরা পরের শব্দটির মধ্যে আসবো। যে পরের শব্দটি আমরা এখন নির্ণয় করবো নয় বহুব্রীহি সমাস।
নয় বহু সমাস। নয় বছর সাধারণত মূল শব্দটি নেগেটিভ অর্থে ব্যবহার করে থাকে। ব্যবহারটা সাধারণত ন, নয়, নেই, নাই। ন, নয়, নেই, ন, নেই, নাই, এগুলো আমরা নয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা বলছিলাম। সাধারণত সাধারণ কোনো পদ বোঝালে সেগুলো নয় তৎপুরুষ হয়ে থাকে। আর বিশেষ কোনো ব্যক্তি বা বিশেষ কার্য বোঝালে তাহলে এক্ষেত্রে যদি মূল শব্দটি নেগেটিভ অর্থ বোঝায় তাহলে এক্ষেত্রে নয় বহু সমাস হয়ে থাকে। যেমন আমরা এখন লিখতে পারি অভদ্র, নয় ভদ্র, এটি দেখলে নয় তৎপুরুষ বোঝাচ্ছে, নয় তৎপুরুষ বোঝাচ্ছে। আর এরকম আমরা নয় বহুবচন যদি আমরা লিখি, যেমন অজ্ঞান, নজ্ঞান, তাহলে নয় তৎপুরুষ। আর জ্ঞান অথবা নেই জ্ঞান এরকম করা যেতে পারে। জ্ঞান নেই জ্ঞান, সাধারণত সাধারণ কোনো পদ বুঝে করলে তাহলে সেগুলো নয় তৎপুরুষ করা যেতে পারে। আর অজ্ঞান এখানে বিশেষ কোনো কাউকে বোঝাচ্ছে, জ্ঞান নেই যার এমন কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। যে তাহলে আমরা এখানে লিখবো অজ্ঞান, জ্ঞান নেই যার, নয় বহু সমাস। আমরা এরকম আরো উদাহরণ লিখবো। নির্ভুল, যে নাই ভুল যার অথবা নেই ভুল যার, জেসে না, না জানা, জানা, নয় জানা যা। এরকম আরো আছে নিরুপায়, উপায় নেই যার, নির্ঝঞ্ঝাট, ঝঞ্ঝাট নেই যার, অভুজ, বুঝ নেই যার, অকেজু, কেজু নেই যার, বেপরোয়া, পরোয়া নেই যার, বেহুশ। হুশ নেই যার, অর্থাৎ হুশের বিপরীত শব্দটি হলো বেহুশ। হুশ তাহলে আমরা যে বহুব্রী সমাস, নয় বহুব্রী সমাসের শব্দগুলো সহজভাবে চেনার উপায়টা হলো, যদি মূল শব্দের বিপরীত শব্দটা নেগেটিভ অর্থে হয়ে থাকে সাধারণত, বা মূল শব্দের বিপরীত শব্দগুলো যদি কোনো সময় সমাসের মধ্যে থাকে, তাহলে আমরা সাধারণ অর্থে থাকলে নয় তৎপুরুষ নির্ণয় করতে পারবো। আর বিশেষ কোনো ব্যক্তি বা বিশেষ কোনো বস্তু কাউকে এরকম বোঝালে, কিছু বোঝালে, তাহলে ক্ষেত্রে আমরা নয় বহুব্রী সমাস নির্ণয় করব। তাহলে আমরা এটি নির্ণয় করি। এবার আসি আমরা পরের যে সমাসটি, সেটা হলো প্রত্যন্ত বহুব্রী সমাস। প্রত্যন্ত শব্দের শেষে আ, এ, উপরন্তু থাকে। আ, এ এবং উপরন্তু থাকে। আমরা এই শব্দগুলোর শেষে যখন আ, এ, উপরন্তু পাবো, সেগুলো সাধারণত প্রত্যন্ত বহুব্রী সমাস নির্ণয় করতে পারি। যেমন এক সোফা, এক সোফা, তো শেষে আস, তাহলে একদিকে এক রোফা, একদিকে
একরোখা। তাহলে আমরা এগুলো নির্ণয় করতে পারবো। একদিকে রোড যার একরোখা, অর্থাৎ দৌড় টানা, দোমনা, অর্থাৎ দুই দিকে টানা যার দো টানা, দুই দিকে মন যার দোমনা, এই ধরনের শব্দগুলো আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এই শব্দগুলো আমরা দুই দিকে টান যার দো টানা, দুই দিকে মন যার দোমনা, এই শব্দগুলো আমরা নির্ণয় করবো প্রত্যন্ত বহুব্রীহি সমাস। এবার আমরা পরের শব্দটি আসি সংখ্যাবাচক। আমরা আরেকটু একটা নির্ণয় করবো যে শব্দ শেষে আর পরে এ আছে। যদি শব্দ শেষে এ থাকে এরকম আমরা নির্ণয় করতে পারবো। সেগুলো হলো প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। যেমন আমরা এখানে শব্দ নির্ণয় করতে পারবো যে একদিকে সাধারণত যে শব্দটি থাকে, যেমন এক ঘরে, একদিকে ঘর, তাহলে শব্দ শেষে এরকম এ থাকতে পারে। এ থাকলে সাধারণত এই শব্দগুলো আমরা এখানে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস নিই। আরেকটা শব্দ বাকি আছে শব্দ শেষে ঘর মুখ, এখানে উ আছে, ঘরের দিকে মুখ ডাক, গরমুখ। তাহলে এই শব্দগুলো হলো গরমুখ, শব্দগুলো হলো প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। লাস্ট আমরা আরেকটা সমাসের অংশ বাকি আছে, সেটা আলোচনা করবো। সেটা হলো সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। সংখ্যাবাচক বহুব্রীহি শব্দের শেষে যদি আমরা এরকম পুরো পদে যদি সংখ্যাবাচক শব্দ থাকে তাহলে সেগুলো সংখ্যাবাচক শব্দ পেলে আমরা বহুব্রীহি সমাস নির্ণয় করবো। তবে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আর দ্বিগুর সাথে সামান্য একটু সাদৃশ্য আছে, একটু আবার বহুব্রীহি সমাসে একটু আলাদা পার্থক্য আছে। যেমন আমরা এখানে যদি লিখি যে 4 হাতি, পূর্বপদ হলো সংখ্যাবাচক আর পরপদে রশ্মি বা সাধারণত আ থাকে। তাহলে সংখ্যাবাচক শব্দ বা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস এখানে চিনার উপায়টা হলো যে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকে, পরপদে রশ্মি বা আ থাকবে, রশ্মি বা আ থাকলে সেগুলো সংখ্যাবাচক বহুব্রীহি সমাস নির্ণয় করতে পারবে। যেমন 4 হাতি, 4 হাত পরিমাণ দেন, 4 হাত পরিমাণ দেন। শুধু সংখ্যাবাচক শব্দ থাকলে সেগুলো দীর্ঘ করা যেতে পারে। আর শব্দ শেষে যদি আ বা রশ্মি থাকে সংখ্যাবাচক শব্দ শেষে, সেগুলো আমরা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস নির্ণয় করি। যেমন তে পায়া, এটি বিয়োগ করা যেতে পারে। তে পায়া যদি 3 পায়ার সমানার্থী, 3 পায়া সমান তাহলে হয়ে যাবে দ্বিগুণ। আর যদি আমরা লিখি 3 পায়া আছে যার, তাহলে এক্ষেত্রে সেটি হবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এবার আমরা সমাস নির্ণয় করতে পারি। তো আমরা আজকে সমাসের আরেকটি অংশ নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা আরেকটি ক্লাসে সমাসের আরেকটি বাকি অংশ নিয়ে আলোচনা করব। তোমাদের বাকি ক্লাসটা দেখার জন্য অনুরোধ করা হলো। সবগুলো ক্লাস আস্তে আস্তে দেখে নেবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ফেসবুক পেজে অথবা মোবাইলে যোগাযোগ করতে পারবে। আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো।
বাড়িতেই থাকো, বাইরে যাওয়ার চেষ্টা তেমন করো না, জরুরি প্রয়োজন হলে যাওয়ার চেষ্টা করো। খোদা হাফেজ, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।